আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপের 234 পৃষ্ঠা অনুশীলনী 5-এর অঙ্কটি। তো এই 5-এর অঙ্কটি আমরা খুব সহজে এবং শর্টকাটে সমাধান করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো 5 নম্বর অঙ্কে বলা আছে থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ, যেখানে আমাদের বয়স সীমা দেওয়া আছে 0 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 35, 45 থেকে 60 এবং 60 থেকে 90, 60 থেকে 75 এবং 75 থেকে 90 এইভাবে দেওয়া আছে। রোগীর সংখ্যা আমাদের দেওয়া আছে। তো ক নাম্বারে আমাদের প্রশ্নে বলছে ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো ভেদাঙ্ক কাকে বলে? ভেদাঙ্ক আমরা কি আগে জানিয়েছি না, ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা সিগমা স্কোয়ার দ্বারা হচ্ছে ভেদাঙ্ককে প্রকাশ করা হয়। তো এখন জানতে হবে ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় বা কখন শূন্য হয়। দেখো, ভেদাঙ্কের মান শূন্য হয় যখন তারা পরস্পর ভেদাঙ্কের ভেদাঙ্কের মান শূন্য বা সর্বনিম্ন হয়। সর্বনিম্ন মান শূন্য হবে, সর্বনিম্ন মান শূন্য হয় যখন তথ্যরাশির তথ্যরাশির মানগুলো মানগুলো তথ্য রাশি না সারির তথ্য সারির মানগুলো পরস্পর সমান হয়। পরস্পর পরস্পর সমান হয়। এখন একটা জিনিস খেয়াল করো, ভেদাঙ্কের সূত্রটা কি? ভেদাঙ্কের সূত্রটা হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন, না, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্কের সূত্র। তো ভেদাঙ্কের ইতে যেহেতু স্কোয়ার আছে, তাই এক্ষেত্রে কিন্তু আমাদের ভেদাঙ্কের মান কখনো ঋণাত্মক হওয়া সম্ভব না। তো যেহেতু ঋণাত্মক হওয়া সম্ভব না, তাই ভেদাঙ্কের সর্বনিম্ন মান হবে কত? সর্বনিম্ন মান হবে শূন্য। আর সর্বনিম্ন মান শূন্য কখন হবে? সর্বনিম্ন মান শূন্য হবে যখন তথ্য সারির মানগুলো আমাদের পরস্পর সমান থাকবে। যেমন 6 6 6 6 এভাবে যদি আমাদের তথ্য সারির মান সবগুলো সমান থাকে, সবগুলোর মানই সমান থাকে, তখন ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে। 6 এর বদলে আবার 7 হতে পারে, 7 7 7 7 এভাবে হতে পারে। তো এইভাবে হলে আমাদের ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে। তো আশা করি আমরা ক নাম্বার অঙ্কটি বুঝতে পারছি। তো চলো এবার খ নাম্বার অঙ্কটি করি। তো এবার আমরা খ নাম্বারের অঙ্কটি দেখবো। খ নাম্বারে আমাদের বলা হয়েছে উপাত্তের গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করা। অর্থাৎ আমাদের এই যে শ্রেণী বিন্যস্ত যে সারণীটি দেওয়া আছে, তো এটা থেকে আমাদের প্রথমে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তারপর পরিমিত ব্যবধান আমাদের নির্ণয় করে তার তুলনা করতে হবে। তুলনা মানে কি? তুলনা মানে হচ্ছে বিয়োগ। তো প্রথমে আমাদের গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয়ের আগে আমাদেরকে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। তো এই পর্বে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করব। পরের পর্বে আমরা এই খ নাম্বারেরই গড় ওই গাণিতিক গড়টা থেকে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করব। তো চলো আমাদের প্রথমেই গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয়ের আগে যে গাণিতিক গড়টা নির্ণয় করতে হবে, তো সেটা আমরা নির্ণয় করে ফেলি। তো প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি লিখে ফেললাম। শ্রেণীব্যাপ্তি তো আমাদের এখানে দেওয়াই আছে, এই ঘরে তো দেওয়াই আছে। তারপরে আমরা লিখে ফেলবো হচ্ছে রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা কি? আমাদের রোগীর সংখ্যা হচ্ছে এফআই। রোগীর সংখ্যা দেওয়া হচ্ছে আমাদের 15, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 9, তারপর 7, তারপর দেওয়া হচ্ছে 10। তো আমাদের প্রথমে জানতে হবে গাণিতিক গড়ের সংখ্যাটা কি। গাণিতিক গড়ের সংখ্যাটা হচ্ছে আমাদের গাণিতিক গড় গাণিতিক গড় সমান সমান হচ্ছে এক্স বার। গাণিতিক গড়কে কি বলা হয়? এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এইচ, যেখানে এ হচ্ছে আমাদের অনুমিত গড়। অর্থাৎ অনুমিত গড় আমরা একটা ধরে নেব এই শ্রেণী মধ্যমান থেকে। এফ আই হচ্ছে আমাদের যে রোগীর সংখ্যা বা গণসংখ্যা যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের এফ আই। ইউআই হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি। এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা কত সেটা, এবং এইচ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি কত। যেমন 0 থেকে 15, তাহলে এই শ্রেণীব্যাপ্তি অর্থাৎ এইচ এর মান হবে কত? এইচ এর মান হবে 15।
তো এবার আমরা যেহেতু শ্রেণী ব্যাপ্তি লিখে বলেছি, এবার শ্রেণী মধ্যমানও লিখে বলি। শ্রেণী মধ্যমানকে শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 15 আর 0 যোগ করলে 15 হয়, 15কে 2 দ্বারা ভাগ করলে হয় 7.5। তারপর আবার যদি 15 এবং 30 এবং 15 যোগ করে এবং 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 45 ভাগ 2, 45 তাহলে আছে 22.5। তারপর আছে 30 যোগ 45, 30 যোগ 45 ভাগ যদি 2 দিই আমরা তাহলে হচ্ছে 37.5। তারপর 45 যোগ 60 যদি আমরা দিই তারপর 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 52.5। তারপর 60 যোগ যদি আমরা দেই হচ্ছে 75 ভাগ যদি 2 দিই তাহলে আসে আমাদের 67.5। আবার 75 যোগ যদি আমরা দেই 90 ভাগ দিই 2 তাহলে আসে 82.5। তো এটি হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। তো শ্রেণী মধ্যমান আশা করি সকলেই বুঝতে পারছো। তো এবার আমাদের বের করতে হবে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি নির্ণয়ের আগে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এ হচ্ছে আমাদের অনুমিত গড়। অনুমিত গড় আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, যেখানে আমরা এখানে ধরে নিতে পারি এই সারিটা হচ্ছে আমাদের অনুমিত গড়। অনুমিত গড়ে এ বলা হয়। অনুমিত গড়কে কি বলা হয়? এ বলা হয়। অনুমিত গড় আমরা পেয়ে গেছি। তো এবার একটা কাজ হচ্ছে অনুমিত গড়ের সাহায্যে আমরা খুব সহজে ইউআই অর্থাৎ ধাপ বিচ্যুতির মান আমরা নির্ণয় করতে পারবো। ধাপ বিচ্যুতি, তো এক্ষেত্রে কি হবে, আমরা যে অনুমিত গড় বের করছি এর ধাপ বিচ্যুতি হবে 0, এর বরাবর ধাপ বিচ্যুতি হবে 0। যত উপরে যাব তত মাইনাস হবে, যত নিচে যাব তত প্লাস হবে। যেমন উপরে গেলে -1, -2, -3 সব ক্ষেত্রে এইটা হবে, ও নিচে গেলে 1, 2। তো আশা করি সকলে বুঝতে পারছো। তো এবার সামেশন, এবার এফআইইউআই কি? এফআইইউআই হচ্ছে এই যে ইউ এর মানটা আমাদের বের হয়েছে এই সারি এবং এফআই এর মানটা যে আমাদের বের হয়েছে, এই দুইটার গুণফল হচ্ছে এফআইইউআই। তো 15 এবং -3 এবং 15 গুণ করলে কত হয়? -45। তারপর -2 এবং 4 গুণ করলে কত হয়? -8। তারপর হচ্ছে -5, এই দুটো গুণ করলে -5। তারপর 9 সাথে 0, 7 এবং 10 দুগুণে 20। তো আমাদের মোটামুটি সবকিছু নির্ণয় করে ফেলা শেষ। তো আমাদের রোগীর সংখ্যা, প্রথমে আমাদের রোগীর সংখ্যা দেওয়া আছে, তো এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা। তো মোট গণসংখ্যা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা গণসংখ্যা দেওয়া আছে তার যোগফল হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। তো মোট গণসংখ্যা কত? 50। সামেশন অফ এফআইইউআই কত? এফআইইউআই কি? সামেশন অফ এফআইইউআই কি? এই যে আমাদের এফআইইউ এর যে যতগুলো মান বের হয়েছে তার যোগফলই হচ্ছে সামেশন অফ এফআইইউআই। তো সামেশন অফ এফআইইউ এর মান আমরা বের করে ফেলি -45, -8, -5 যোগ 7 যোগ 20। তাহলে আসে হচ্ছে সামেশন অফ এফআইইউ এর মান হচ্ছে -31। তো আশা করি সকলে এটুকু বুঝতে পারছে এই মান নির্ণয়ের থেকে। আর এইচ এর মান কত? এইচ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি এখান থেকে তোমরা নিজেরাই হিসাব করে বলবে 0 থেকে 15। তাহলে শ্রেণীব্যাপ্তি কত? 15। সকল ক্ষেত্রে কিন্তু এই 15 মেনটেন করা হয়েছে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আমাদের 15। তো চলো আমরা এখন গাণিতিক গড়টা নির্ণয় করে ফেলি। অনুমিত গড় আমরা ধরছিলাম কত? 52.5। 52.5 যোগ সামেশন অফ এফআইইউ এর মান কত? -31 ডিভাইডেড বাই এন এর মান কত? এন এর মান 50 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের এখানে 15। তো চলো এখন ক্যালকুলেশন করে ফেলি। 52.5 -31 এবার 50 ইন্টু হচ্ছে 15। 52.5 থাকুক, 31 গুণ হচ্ছে 15 দেব, তারপর ভাগ হচ্ছে 50। তাহলে আসে হচ্ছে 9.5। 52.5 বিয়োগ হচ্ছে 9.3। তো 52.5 বিয়োগ যদি আমরা দেই 9.3 তাহলে আসে আমাদের হচ্ছে গাণিতিক গড় 43.2। তো আমাদের গাণিতিক গড় কত? এক্স বার সমান লিখতে পারি 43.2। তো আশা করি সকলে বুঝতে পারছো অঙ্কটি এই গাণিতিক গড় নির্ণয়ের কৌশল। তো
পরবর্তী ভিডিওর পরবর্তী পর্বে আমরা গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করব। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, দেখার জন্য আমার চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং এই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাহলে এই বিস্তার পরিমাপ চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট ধারণা এবং অঙ্ক তোমরা করতে পারবে সবগুলোই।